ক্লাসে তোমাদের ক্লাস 8 এর আগামীকালে যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চলেছে। তোমরা এটা জানো যে তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টার সময় এবং 100 মার্কের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের এই প্রশ্নপত্রটা বুঝিয়ে দিব যে আসলে কোন প্রশ্নে কিভাবে কোথা থেকে অ্যানসার করবে সেই বিষয়টা বলে দেব, ঠিক আছে? আর একটা বিষয় হলো, যারা এই প্রশ্নপত্রটির সঠিক উত্তরপত্র যাচ্ছ তারা চলে যাও সোজা আমাদের এই প্লেলিস্টে, যে প্লেলিস্ট থেকে তুমি এই ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে যা দেখো যে আমরা অলরেডি তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তর করে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে উত্তরপত্রগুলো দেখতে পারো। তবে আমি মনে করি তোমাদের প্রশ্নপত্রটা দেখা উচিত এবং এখান থেকে তোমাদের প্রত্যেকটা জিনিস বোঝা উচিত যে কোথা থেকে কিভাবে প্রশ্নের উত্তরটা করতে হয়। সেক্ষেত্রে কোনো কারণে কোনো প্রশ্ন যদি তুমি ভুলে যাও বা মুখস্থ না থাকে, সেক্ষেত্রে প্রশ্ন দেখেই প্রশ্নের উত্তর করতে পারবা, অথবা তুমি জানতে পারো যে কোন প্রশ্নগুলো মুখস্থ করা উচিত আর কোনগুলো না, ঠিক আছে? তো চলো, আমি আজকের দিন তোমাদের সময় নষ্টটা করবো না। এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এখানে একটা স্টোরি আছে যে বিষয়টা তোমাকে পড়তে বলা হয়েছে, দ্য উইশ মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্র্যান্ড। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে একটা এই বিষয়ে একটা গল্প এখানে লেখা আছে এবং সেই বিষয় নিয়ে আসলে তোমাদের প্রশ্নগুলো করা হবে। একটা জিনিস মনে রাখবা, এই যে প্যাসেজটা রয়েছে, যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা থেকে আসলে তোমাকে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্যাসেজটার মিনিং হলো এরকম যে তুমি যদি, ঠিক আছে, ভালো জ্ঞান অর্জন করতে চাও, ঠিক আছে, এই বিষয়ে এই প্যাসেজটা লেখা আছে। দেখো তুমি এখানে পড়লেই বুঝতে পারবে যে আমি এটা পড়ে সময় নষ্ট করছি না। তোমাদের এই প্যাসেজটা তোমাদের এসেছে এবং যেখান থেকে প্রশ্ন কি দেখো, প্রশ্নগুলো বিষয় যদি আমি আসি, হি ওয়াজ মান ফর হিজ, এখানে বলেছে জেনারসিটি অ্যান্ড ফেয়ারনেস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড দ্য আন্ডারলাইন, মানে এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটা টানা আছে তার বিপরীত, অপোজিট বলতে বিপরীত অর্থ কি? 1 নাম্বার সেলফ সেকিং, 2 নাম্বার কাইন্ড, 3 নাম্বার হলো বেনেভোলেন্ট, 4 নাম্বার হলো লাভিশ। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াট হ্যাপেন হোয়েন কুলসো প্ল্যানেট দ্য গোল্ডেন গ্রেন। বলা হয়েছে কুলসো প্ল্যানেট যখন গোল্ডেন গ্রেন অর্জন করছে, বা আসলে গোল্ডেন বলতে সোনার জ্ঞান, বুঝতে পারতেছো, তখন কি ঘটেছিল? নাম্বার 1 ইট ডিসঅ্যাপিয়ার্ড, 2 নাম্বার ইট গ্রো ইনটু এ গোল্ডেন ট্রি, 3 নাম্বার ইট টার্ন ইনটু গোল্ডেন কয়েন, 4 নাম্বার ইট তোমার উইথের অ্যান্ড ডেড। এখানে বলা হয়েছে এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এটা একটা সোনার গাছে রূপান্তর হয়েছে, এটা সোনার কয়েনে রূপান্তর হয়েছে, নাকি এটা তোমার মরে গেছে, সেই বিষয়টা বলা হয়েছে। তো উপরের কাহিনীটা পড়লে তোমরা বুঝতে পারবা। বলেছে হাউ ডিড দ্য হিমনোসো রিয়াক্ট হোয়েন, যখন হি হার্ড অ্যাবাউট দ্য গোল্ডেন ট্রি, যখন হিমনোসো যখন গোল্ডেন ট্রি বিষয়ে শুনলো তখন আসলে সে কেমন রিয়াক্ট করেছিল? অপশন এতে হি ওয়াজ হ্যাপি ফর হিজ ব্রাদার, সে তার ভাইয়ের জন্য সুখী ছিল। হি ইগনোর ইট, সেটা এটাকে প্রত্যাখ্যান বা এটাকে অপেক্ষা করেছে। সি নাম্বার হি বিকাম ইনভিয়াস, সে আসলে ইনভিয়াস বা লোভী হয়েছিল। ডি নাম্বার হি ডিসাইড টু প্ল্যানেট হিজ অন ট্রি, সে তার নিজের ট্রিকে সেখানে লাগানোর চেষ্টা, এই ডিসাইশন করেছিল। বা তো এখানে 4 নম্বর প্রশ্ন বলেছে রিয়েলাইজিং হিজ মিস্টেক হিমনোসো ওয়েন্ট টু হিজ ব্রাদার অ্যাফসাম দ্য, এখানে কিছু দেখবা একটা ওয়ার্ড লেখা আছে, বলছে হোয়াট দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বলেছে অ্যাপোলজেটিকের সিনোনিম আসলে কোনটা, ঠিক আছে? এখানে বলেছে সিম্প্যাথেটিক, তারপর 2 নম্বর হলো আর্গুমেন্টেটিভ, তারপর হলো রিমোসেফুল, আর ডি নম্বর হলো ডিসগ্রেসফুল, ঠিক আছে? এর মধ্যে কোনটা সঠিক উত্তর? আমি আবার বলছি, আমরা শুধু এখানে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, উত্তর কিন্তু তোমরা এই প্যাসেজে পেয়ে যাবো। উত্তরের জন্য আমাদের নিচে চলে যাও, আর যেই প্লেস থেকে তুমি ভিডিওটি দেখছো সেখানে গিয়ে কিন্তু সকল সঠিক উত্তর দেখতে পারবা। বি নম্বরে বলছে হোয়াট লিসন ডিড দ্য তোমার কি হাইনসো ল্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে স্টোরি শেষে হ্যানসো যে আছে সে আসলে কি শিখেছিল? 1 গ্রেট ডিস্ট্রয় বাট কাইন্ডনেস হিল, 2 নম্বর হলো হার্ড ওয়ার্ক পেস অফ, তারপর হলো মানি ইজ দ্য কি অফ হ্যাপিনেস, আর ডি নম্বর হলো ফ্যামিলি ইজ নট ইম্পর্টেন্ট। তার মধ্যে কোনটা সঠিক উত্তর? তো
তো এখানে বি নাম্বার প্রশ্ন, এখানেও সেমই কথা, এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে উপর থেকে খুঁজে খুঁজে দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য পাবা 2 মার্ক। এখানে প্রথম প্রশ্ন বলেছে হোয়াই ওয়াজ কুলসো রেসপেক্ট বাই দ্য ভিলেজ, কেন সে মানে ভিলেজে বা গ্রামে কেন তাকে রেসপেক্ট করতো সবাই। বি নাম্বার হোয়াট ডিড দ্য গোল্ডেন ট্রি সিম্বলাইজেস ইন স্টোরি, মানে এই স্টোরিতে এই গোল্ডেন ট্রি আসলে কিসের প্রতীক বহন করে সেই বিষয়টা বলা হয়েছে। সি নাম্বারে হাউ ডিড দ্য হিমসো ফিল অ্যাবাউট দ্য গোল্ডেন ট্রি উইথিন অ্যান্ড ডেড, মানে যখন এই গোল্ডেন ট্রিটা মারা গেল তখন আসলে হিমনর কেমন লেগেছিল। ডি নাম্বারে বলছে হোয়াট ডিড দ্য সুলসো সে টু হিজ ব্রাদার হোয়েন হি আস্কড দ্য ফরগিভনেস, যখন সে এটাকে ভুলতে বলেছিল তখন তার কেমন লেগেছিল বা কি হয়েছিল। এই নাম্বারে হাউ ডিড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ব্রাদার্স চেঞ্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে এই স্টোরিটা শেষে দুই ভাইয়ের মধ্যে রিলেশনশিপের আসলে কেমন পরিবর্তন হয়েছিল। তারপর 2 নম্বরে আবারও একটি তোমাকে প্যাসেজ দেওয়া থাকবে, এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট দ্য পিসফুল মর্নিং অ্যান্ড অ্যাওয়ারনেস, এখানে বলা হয়েছে তোমাকে আগে এটা ভালো করে পড়তে হবে, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তার মানে এই 2 নম্বরের পরে যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্নের উত্তর তোমরা এই প্যাসেজ থেকে দিতে পারবা। এখানে ফার্স্ট প্রশ্ন বলেছে রিড দ্য স্টেটমেন্ট রাইট ওয়েদার, এখানে বলছে দে আর ট্রু অ্যান্ড ফলস, এখানে বলছে সত্য না মিথ্যা, এই ট্রু আর ফলসে উত্তর দিতে হবে। ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে সঠিক উত্তর দাও। তার মানে হলো তুমি এখানে ট্রু আর ফলসে উত্তর দিবা, যদি কোনো কারণবশত কোনো উত্তর যদি ফলস লেখো তাহলে তার সঠিক উত্তর দিতে হবে। আমি তোমাদের একটু বলে দিই, আমরা যদিও এটার 100% সঠিক উত্তর তো দিয়েই দিব, অ্যান্ড পাশাপাশি তোমাদের বলার সুবিধাতে বলে দিই যে তোমরা এই প্রশ্ন উত্তরটা যদি বাই চান্স ভুলে যাও, কোনো কিছু মনে না থাকে, সেক্ষেত্রে সকল প্রশ্নের উত্তর ট্রু লিখে দিবা, তার মধ্যে 3টা তো রাইট হবেই হবে। তো আমি বলবো যে এমনটি করার দরকার নেই, আপাতত সুন্দর করে দেখে নাও, আগামীকালের জন্য খুব বেশি কিছু পড়তে হবে না, খুবই অল্প একটু পড়া তোমাদের পড়লেই তোমরা আগামীকাল কিন্তু কমন পাচ্ছ, তো খুব বেশি না 2-3 ঘন্টা পড়লেই তোমাদের হয়ে যাবে। এখানে বলছে দ্য ফার্স্ট রে অফ দ্য সানলাইট মেড দ্য রিভার স্পিকলি লাইক ডায়মন্ডস। 2 নম্বর প্রশ্ন দ্য বার্ডস চিপার্ট হারমোনিয়াসলি ক্রিয়েটিং এ নয়েজি অ্যাটমসফিয়ার। দ্য 3 নম্বরে বলা হয়েছে দ্য ভিলেজ রিভার মিনরর দ্য ক্লিয়ার ব্লু স্কাই অ্যাভভ। 3 নম্বরে বলা হয়েছে পিপল ওয়ার রেসিং থ্রু দ্য স্টার দে ডে। 5 নম্বরে বলা হয়েছে দ্য ডিস্টেন্স সাউন্ড অফ দ্য টেম্পল বেল অ্যাডেড টু দ্য চুজ অফ দ্য মর্নিং। এটা তোমাদের যে প্রশ্নের এই উত্তরগুলো এখানে তোমরা হুবহু পেয়ে যাবা, এখান থেকে খালি এই উত্তরগুলো ট্রু অ্যান্ড ফলস লিখে দিবা, যে এটা ট্রু না ফলস। যদি ফলস হয় তোমার এখান থেকে দেখে যদি কোনো ফলস মনে হয় সেক্ষেত্রে তোমরা এটাকে ফলস লিখবে এবং এই সঠিক উত্তরটা এখান থেকে এখানে বসিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। আর ট্রু লিখলে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে ওইটাই সঠিক। তারপরে বলেছে রিড দ্য টেক্সট अगेन, মানে তোমাকে ওই যে উপরে 2 নম্বর যে প্যাসেজটা আছে আবার পড়তে বলছে, অ্যান্ড ম্যাচ দ্য কলাম 1 এন্ড কলাম 2, এখানে এই কলাম 1 কলাম 2টা ম্যাচ করতে বলছে, এটাকে তোমাকে আবার দেখতে বলছে এবং এখান থেকে তোমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে বলছে, ঠিক আছে। এখানে এই কলামের সাথে বি কলাম তোমাকে শুধু ম্যাচিং করতে হবে, যেমন এইটার সাথে এটা। যদি তুমি উত্তর লিখতে চাও তুমি এইভাবে তো লিখতে পারবে না, তোমার খাতায় লিখতে হবে। ধরো এ এর সাথে আমি 3 নম্বর উত্তর করতে চাই, তাহলে আমি a + 3 লিখে দেব, তাহলে আমার উত্তর হয়ে গেল। এইভাবে তোমাকে এই ই পর্যন্ত উত্তর করলেই কিন্তু হয়ে যাবে। উত্তর করতে খুব কম সময় লাগবে, জাস্ট মনে রাখাটাই ইম্পর্টেন্ট। সি নাম্বার বলছে রিড দ্য টেক্সট अगेन এন্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট অন হোয়াট। এখানে বলছে যে তোমরা ওই টেক্সটটা আবারও পড়ো এবং নিজের ভাষায় একটা সামারি বা সারাংশ লেখো বা সংক্ষিপ্ত কিছু লেখো, যেটা 3 থেকে 4 লাইন হয়, মোটামুটি 4 লাইন লিখবা। দ্য ফ্লোয়িং পয়েন্ট মাস্ট বি মেনশন ইন দ্য রাইটিং ইউর সামারি, এই কয়টাকে তোমাকে ইম্পর্টেন্ট দিতে হবে। প্রথম হচ্ছে ফোকাস অন দ্য মেন থিম, মানে এই যে স্টোরিটা আছে, স্টোরিটা রয়েছে, এই স্টোরিটার মেন থিমটা আসলে কি সেই বিষয়ে আগে ফোকাস করতে হবে। এখানে বলছে মেন থিমটা খুবই ইজি, মেন থিমটা অলওয়েজ উপরেই দেওয়া থাকে, পিসফুল মানে শান্তিময় একটি সকাল, ঠিক আছে। এইটা হলো এইটা আসলে মূল থিম এটার। তো মূল থিম হলো শান্তিপূর্ণ একটি সকাল, সেই বিষয়ে একটা লিখতে হবে। ইউজ দ্য ওয়ান ওয়ার্ড, তোমার নিজস্ব ওয়ার্ড থাকতে হবে, উপর থেকে খালি তুললেই মার্ক পাবা না, নিজস্ব কিছু ওয়ার্ড যুক্ত করতে হবে তোমাকে। আর এখানে বলছে কিপ ইট ব্লিভ, ঠিক আছে। তারপর মেনটেন দ্য অরিজিনাল মিনিং, মানে এখানে যে অর্থগুলো রয়েছে সেই যেন অর্থগুলোই থাকে, যেভাবে গল্পটা বলা হয়েছে সেইভাবেই যেন থাকে,
শুধু তোমার এদের ওয়ার্ডের সাথে তোমার নিজস্ব কিছু ওয়ার্ড যুক্ত করতে বলছে, এতটুকু পার্থক্য। অল্প লাইন হয় যেহেতু সামারি। তো এরপরে চলে যাও পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে আসলে এইখানে একটা কবিতা রয়েছে, এই কবিতাটা তোমাকে পড়তে হবে। এই কবিতাটা তোমাকে সুন্দর করে পড়ে বুঝতে হবে যেখানে কি বলছে, অথবা তুমি না পড়লেও চলবে। এখানে প্রশ্ন অনুসারে উপরের লাইনে চলে যাবা। এখানে বলা হয়েছে ইউজিং দ্য কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস, তোমাকে এই নিচের অ্যাক্টিভিটিসটা পূরণ করতে হবে। যেমন এখানে লাইন দ্য পোয়েম, তারপর এখানে কি ধরনের তোমার কম্পারিং পারসন আছে, কে কে এখানে তোমার কম্পারিং করতেছে বা কি ভাবছে, তারপর মেটাফোর বা কম্পেয়ার টু মানে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, কি কারণে কম্পেয়ার করা হচ্ছে, এই বিষয়গুলো তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এগুলোর উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের অ্যান্সার শিটে দিয়ে দিয়েছি, অর্থাৎ তুমি যে ভিডিওটি যেখান থেকে দেখছো সেটা দেখো একটা প্লেলিস্ট দেওয়া আছে, তোমার নিচের দিকে একটা প্লেলিস্টের লিঙ্ক মানে দেওয়া রয়েছে, সেখানে চাপ দিলে দেখবা অনেকগুলো ভিডিও পাবা যেখানে এই প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অনায়াসে দেখতে পারো, এত কষ্ট করার প্রয়োজনই পড়বে না। তো এখানে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য সাম কোয়াসিভ ডিভাইস ইউজ ইন দ্য টেক্সট। এখানে কোয়াসিভ ডিভাইস তোমাকে খুঁজতে হবে। অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য পারপাস অফ ইউজিং থিম অ্যান্ড সেন্টেন্স, কি এই থিমে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো তোমাদের অ্যানালাইজ মানে হলো পর্যবেক্ষণ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। ইউজ দ্য টেবিল কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস, মানে এই অ্যাক্টিভিটিসটা পূরণ করতে হবে। সহজ ভাষায় এখানে কতগুলো কোয়াসিভ ডিভাইসের কথা লিখতে হবে তোমাকে, আর এখানে তাদের রিজন লিখতে হবে, তাহলেই হয়ে যাবে, বা তাদের মেন কমপ্লিট থিংটা লিখলে হয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে 5 নম্বরে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট বাই দ্য ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব, মানে এখানে রাইট ফর্ম ভার্ব লিখতে হবে। এখানে প্রত্যেকটা কাছে দেখো করে একটা করে ওয়ার্ড দেওয়া রয়েছে, এতে, বিতে, সিতে, ডিতে, দেখো প্রত্যেক জায়গায় একটা একটা করে ব্র্যাকেটে কিন্তু ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলোকে লিখতে হবে কিন্তু একটু চেঞ্জ করে লিখতে হবে, কোনোটার সাথে এস বাই এস, কোনোটার সাথে এডি, এই বিভার বলতে অ্যামেজার, এগুলো আসলে তোমাকে জানতে হবে। যারা এখন পর্যন্ত জানো না বা হঠাৎ করে এরকম পরীক্ষার কবলে পড়ে গেছো, গ্রামাটিক্যাল বিষয়ে কোনো ধারণা নেই, তারা তো এখন এত আসলে আজ রাতের মধ্যে এত বোঝা সম্ভব না। সেক্ষেত্রে তোমরা চাইলে সোজা আমাদের অ্যান্সার শিটে চলে যাও এবং অ্যান্সারগুলো মুখস্থ করে নাও, তাহলে আগামীকাল ফুল মার্ক পেয়ে যাবা। তো আশা করি বুঝতে পারছো। এই বিষয়ে আমরা আগামী বছর শুরু থেকে একবার চেষ্টা করবো বুঝিয়ে ক্লাসগুলো করার, যেন পরবর্তীতে এরকম কোনো সমস্যা না আসে। তো 6 নম্বরে বলছে হিয়ার দ্য স্টোরি অফ মারিয়ার একটি স্টোরি রয়েছে। দিস সাম গ্যাপ দ্য ইন স্টোরি, কিছু গ্যাপ রয়েছে। টু ফাইন্ড ইন দ্য গ্যাপ অ্যাপ্রোচিয়েট নন ফাইনিট ভার্ব, যেমন তোমার হলো জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিট। এখানে আমি বলি জিরান্ট মানে ভার্বের সাথে আইএনজি যোগ করা, পার্টিসিপল মানেও ভার্বের সাথে আইএনজি যোগ করা, আর ইনফিনিট বলতে এখানে টু ব্যবহার করা। তো এখানে আসলে তুমি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবা নাকি টু ব্যবহার করবে, এই দুইটার মধ্যে একটা সঠিক উত্তর তোমাকে এখানে দেখুন। এখানে দেখো দুইটা ওয়ার্ড লেখা আছে, প্রত্যেকটা দেখুন দুইটা করে ওয়ার্ড লেখা রয়েছে, তাই না? তো এই দুইটার মধ্যে আসলে একটা সঠিক উত্তর, একটা রং উত্তর। এখানে বলছে মারিয়া ওয়াজ ডিটারমাইন্ড, এখানে কি তুমি টু ইউজ করবা না ফিশিং মানে ফিনিশিং ইউজ করবা, আইএনজি ইউজ করবা নাকি তোমার হলো টু ইউজ করবা, এটা হলো তোমার জানার দরকার। এটাকে বলা হয় তোমার হলো জিরান্ট আর পার্টিসিপল। এই দুটোর মধ্যে একটা সঠিক উত্তর তোমাকে যে কোনো একটা লিখতে হবে। তো এটা আমরা বলে দিছি এবং বুঝিয়েও দিছি যে কখন কেন কোন কারণে এটা লিখবা। তারপর 7 নম্বরের প্রশ্ন দেখো, বলছে রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই সাম অ্যাডভার্বাল। এখানে বলছে যে এটা পড়ো এবং কিছু অ্যাডভার্ব এখানে খুঁজে বের করো। দেন দ্য রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সাম অ্যাডভার্বাল, মানে এখান থেকে কিছু অ্যাডভার্ব খুঁজতে হবে তোমাকে এই সেন্টেন্সটা থেকে। অ্যাডভার্ব খোঁজার পরে সেই অ্যাডভার্ব দ্বারা তোমাকে নতুন নিজের ভাষায় কিছু ওয়ার্ড এখানে লিখতে হবে। কয়েকটা ওয়ার্ড লিখে দিলে 5-6টা ওয়ার্ড লিখলেই হবে। এখানে শুধু তুমি খুঁজে অ্যাডভার্বটা বের করবে যে কোনটা আসলে অ্যাডভার্ব, ঠিক আছে? যদি অ্যাডভার্বটা খুঁজে পাও তাহলে আর কোনো সমস্যা এখানে নাই। যেমন এখানে আছে লাস্ট আছে, তারপরে এখানে আরও অনেক আছে, উইক আছে, ঠিক আছে? এরকম অনেক অ্যাডভার্ব পাবা যেগুলো এখানে রয়েছে। তো সেগুলো তোমরা অবশ্যই আবার নিজের ভাষায় একটা সেন্টেন্স লিখতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে চলে যাও আমাদের এই প্লেসটায়, যা তোমরা অ্যান্সারগুলো সেখান থেকে দেখে নাও, এটা তোমাদের জন্য সুবিধা হবে মুখস্থ করতে। এবার হলো সর্বশেষ পার্ট, রিটেন পার্ট। পার্ট সিতে হলো রিটেন। এখানে বলছিল 8 থেকে 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ রিপোর্ট সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন নেম গ্রিন ফ্রেন্ডস ইন উইলিং দ্য অ্যাপয়েন্টমেন্ট সাম স্কেল অফ কোয়ালিফিকেশন অ্যান্ড গার্ডেনিং ফর দ্য অর্গানাইজ প্রজেক্ট। They weren't eligible for sensible co-mates
with SSC and 2 years of working experience in the field who will finance support and এখানে আসলে একটা বিষয় লেখা আছে, মানে একটা সোজা কথায় যে চাকরির যে একটা আবেদনপত্র থাকে সেরকম বিষয়। এখানে তোমার একটা চাকরির সমন্বয় বলা হয়েছে যে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে একটি চাকরিতে এবং এসএসসি পাস লাগবে। সে অর্গানাইজেশনের নাম দেওয়া রয়েছে যে এই অর্গানাইজেশনে তুমি চাকরি করবা, ঠিক আছে। এখানে সোশ্যাল অর্গানাইজেশনের কথা বলা হয়েছে এবং সেই বিষয়ে একটি সিভি লিখতে হবে। তো সিভি আসলে অনেকভাবে লেখা যায়, তবে আমরা একটি মূল নিয়ম বলে দিয়েছি যে নিয়মটা অনুসারে এই প্রশ্নের 100 মার্কের মানে এখানে যে 10 মার্ক আছে তুমি 10 মার্কই পেয়ে যাবা। তবে আরও একটি বিষয় যে এই সিভিটা যদি পড়ো তোমার পরবর্তী ক্লাসে মানে 8, 9, 10 এই ক্লাসগুলোতে এই একটা সিভি দিয়ে তোমাদের সকল সিভি হয়ে যাবে, তাই না? তাহলে আমার উচিত যে এরকম একটা সিভি পড়া যেন আমাদের পরবর্তীতে আর আলাদা কিছু মুখস্থ না করা লাগে। তাই আমি মনে করি যে আমি যে সিভিটা দিয়েছি তোমরা যদি ওই সিভিটা মুখস্থ করো আগামী বছর থেকে তোমাদের কোনো সিভি মুখস্থ করা লাগবে না। তো পড়ে নিবা, দেখে নিবা, ঠিক আছে। অ্যান্ড সর্বশেষ তোমাদের আর 2-1টা টপিক রয়েছে, এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ। তো আমি একটা একটা করে দেখাই। এখানে বলা হয়েছে রিড দ্য স্টোরি বিলো, এখানে স্টোরিটা পড়ো। ট্রাই টু অ্যাসাম দ্য টপিক অফ দ্য স্টোরি, স্টোরিটার টপিক খুঁজো। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্য ওয়াট, এখানে তোমাকে প্রথমে এটাকে ভালো করে পড়তে হবে এবং সেটাকে ভালো করে বুঝতে হবে। বুঝার পরে এইখানে নিচে দেখো বলা হয়েছে যে এটা আসলে দ্য কজ অফ ইফেক্ট আর্লি ম্যারেজ, মানে আর্লি ম্যারেজ সম্পর্কে আসলে একটা প্রশ্ন এসেছে। আর্লি ম্যারেজ বলতে বাল্য বিবাহ, এই বাল্য বিবাহ সম্পর্কে 150 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে। সেখানে প্যারাগ্রাফ লেখার আগে তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, এখানে বলছে হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টরি অফ দ্য আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে বাল্যবিবাহর মূল কারণ কি সেটা তোমাকে জানতে হবে। 2 নম্বরে হোয়াট আর দ্য প্রবলেম উইথ আর্লি ম্যারেজ, মানে বাল্যবিবাহ হলে কি কি সমস্যা হতে পারে সেগুলো তোমাকে লিখতে হবে প্যারাগ্রাফে 150 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। 3 নম্বর বলছে হাউ ডাজ আর্লি ম্যারেজ ইফেক্ট দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েল দ্য ব্রিং অফ ইয়াং গার্লস, মানে বলা হয়েছে যে অ্যাডাল্ট মেয়েরা রয়েছে সেই অ্যাডাল্ট মেয়েরা যদি তোমার কি হয় আর্লি ম্যারেজ বা তাড়াতাড়ি বিয়ে হয় বা বাল্য বিবাহ হয় সেক্ষেত্রে তাদের মানসিক এবং শারীরিক কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো তোমাকে লিখতে হবে। 4 নম্বর বলছে হাউ ডু স্টপ আর্লি ম্যারেজ, কিভাবে তোমাদের বাল্য বিবাহ থামানো যায় সেই বিষয়টাই লিখতে হবে। তো এটা একটা প্যারাগ্রাফ, এখানে তোমাকে সোজা এই সবগুলো প্রশ্ন উত্তর আকারে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখান থেকে সেই বিষয়ে তোমরা একটু সাহায্য নিতেই পারো, তবে আমি মনে করি কিছু লাইন তোমাদের অবশ্যই পারা উচিত। তবে চাইলে এখান থেকে কয়েকটা লাইন তুলতে পারো যেটা অনেকটাই কাজে লাগবে, কারণ এখান থেকে যদি কিছু লাইন তুলে দাও কোনো সমস্যাই হবে না, স্যার বুঝতেই পারবে না যে কি হয়েছে। তবে আমি তোমাদের রিকমেন্ড করবো আমাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর করা রয়েছে, তোমরা সেখান থেকে উত্তরগুলো দেখে নেবে, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা। এখানে বলছে সাপোজ ইউ আর রাতুল, তুমি একজন রাতুল, ইউ হ্যাভ দ্য শর্টেস্ট ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অফ দ্য ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন দিস উইক, মানে এই বছরে তুমি ন্যাশনাল বা জাতীয় শিক্ষা বছরে কম্পিটিশনে তুমি জয়যুক্ত হয়েছে। ইন কেস এই কারণে ইউ উইল নিড ফরওয়ার্ডিং লেটার, একটা তোমার লেটার দরকার। বলছে হলো রাইট এ অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন লিখবা হেড টিচার অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের প্রধান শিক্ষককে, আস্কিং ফর ফরওয়ার্ডিং লেটার সম্পর্কে বলার জন্য। ইয়োর লেটার মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রিয়েটিভ অফ দ্য ফর্মাল লেটার যেন হয় সেই বিষয়টা খেয়াল করতে হবে তোমাকে। তো এই তো তোমাদের এন্ড অফ দ্য কোশ্চেন, মানে তোমাদের প্রশ্নপত্র শেষ। এই ছিল তোমাদের সম্পূর্ণ মূল প্রশ্নপত্র। অ্যান্ড এই প্রশ্নপত্রের সঠিক উত্তর যারা চাচ্ছ তারা চলে যাও আমাদের এই প্লেলিস্টে, যেখান থেকে তুমি ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে গিয়ে দেখো তোমাদের সকল প্রশ্নপত্রে অলরেডি আমরা সঠিক উত্তর করে দিয়েছি। আর যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে অ্যান্ড এখন পর্যন্ত লাইক করোনি তাড়াতাড়ি লাইক করো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তারা একটা সাবস্ক্রাইব করে ফেলো। আর সর্বোপরি কথা যে আগামী বছর থেকে তোমাদের সকল ক্লাস আমরা চেষ্টা করবো সর্বোচ্চ বুঝিয়ে তোমাদের দেওয়া এবং সর্বোচ্চ মার্ক অর্জন। এবারকার কারিকুলামের কারণে আমরা হয়তো বা সেটা পারিনি এবং চেষ্টা করব যেন তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে থেকে কাজ করো এবং আগামীকালের পরীক্ষা অনেক সুন্দর হয় তোমাদের। আগামীকালের জন্য অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া করি যেন কেউ খারাপ পরীক্ষা না দাও, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।